হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল ওয়ান শট উইথ বারোই ব্রাদার্স। চলো আজকে তোমাদের জন্য যে গ্রামার সিরিজটা আমি চালু করেছিলাম তার পার্ট হচ্ছে তোমাদের পার্ট 8 এর ভিডিও। এই পার্ট 8 এর ভিডিওতে আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশন কাকে বলে সেটা জানার আগে আমি বেশ কিছু ছোট ছোট উদাহরণ তোমাদের দিই। দেখো, আমি যদি বলি রাম স্কুলে যায়, ঠিক আছে, রাম স্কুলে যায়, শ্যাম স্কুলে যায়। এবার দেখো, দুটো আলাদা আলাদা সেন্টেন্স বললাম, শুধুমাত্র সেন্টেন্স গুলোতে যারা যাচ্ছে বা যারা নাউন তারাই কেবলমাত্র আলাদা, আর বাকি সমস্ত কিছু এক। মানে রামও স্কুলে যাচ্ছে, শ্যামও স্কুলে যাচ্ছে, তাহলে এক্সট্রা করে আমার দুটো সেন্টেন্স বলা লাগছে। আমি যদি কোনোভাবে দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে মার্চ করে দিতে পারি, দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসতে পারি, তবে কিন্তু আমাদের কথা বলার ক্ষেত্রে সুবিধা হয়। ধরো আমরা এই যে বারবার একই শব্দ একই লাইনগুলো যদি ব্যবহার করি, ধরো আমরা 5 জন বন্ধু কোথাও একটা প্রোগ্রামে যাব, ঠিক আছে। এবার আমি যদি প্রত্যেকটা লাইনে বলি যে কমল পিকনিকে যাবে, শ্যামল পিকনিকে যাবে, রহিম পিকনিকে যাবে, এইভাবে আলাদা আলাদা বলতে গেলে আমাদের প্রচুর মুশকিল আসতে পারে। একটা সেন্টেন্সের মধ্যে যদি আমরা নামগুলো বলে কোথায় যাবে বা কি করবে বলে দিতে পারি, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায়। তখন সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? দেখো, আগের সেই সেন্টেন্স যেটা উদাহরণ দিয়েছিলাম, যে বাক্যটা, সেটা মনে করি যে রাম স্কুলে যাবে, শ্যাম স্কুলে যাবে। যদি একটা সেন্টেন্সে সেটাকে নিয়ে আসতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি রাম এবং শ্যাম, বা রাম ও শ্যাম তারা স্কুলে যাবে, রাম এবং শ্যাম স্কুলে যাবে, রাম ও শ্যাম স্কুলে যাবে, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। এবার আরেকটা উদাহরণ দিই, চলো। এরকম হয়তো শুনেছো যে লোকটা খুব গরিব কিন্তু সে মনের দিক থেকে খুব সৎ। মানে লোকটা খুব গরিব কিন্তু বলেই দিচ্ছি, উত্তরই বলে দিচ্ছি। দেখো, লোকটা খুব গরিব আর লোকটা খুব সৎ। মানে একটা লোক ছিল, সেই লোকটা খুব গরিব আর লোকটা খুব মানে সৎ লোক, মানে ভালো লোক। গরিব হতে পারে কিন্তু সৎ লোক। তাহলে এই সেন্টেন্সটাকে একটা সেন্টেন্সের মধ্যে তৈরি করতে চাইলে আমরা কি বলবো? লোকটা খুব গরিব কিন্তু সে সৎ। এই যে কিন্তু ওয়ার্ডটা ব্যবহার করলাম, আর আগের সেন্টেন্সে ব্যবহার করেছিলাম রাম ও শ্যাম, রাম এবং শ্যাম, এই যে শব্দগুলো ব্যবহার করছিলাম, এইগুলোকেই কনজাংশন বলা হয়ে থাকে। আরেকটা উদাহরণ দিই, ধরো বলতে পারি আমি আজকে বাড়ি থাকবো, ফুল স্টপ, আমি আজকে স্কুলে যাব। দেখো, দুটো সেন্টেন্সের মধ্যে একটা আরেকটার পুরোটা অপোজিট। হয় আমার বাড়ি থাকা লাগবে, না হলে স্কুলে যাওয়া লাগবে, দুটো একসাথে সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে দেখো, তাহলে সেক্ষেত্রে আমরা এই দুটো সেন্টেন্সকে যদি অর্থপূর্ণ বানাতে চাই আর একটা সেন্টেন্সের মধ্যে আনতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটা এমন লিঙ্কার ইউজ করতে হবে বা এমন শব্দ ব্যবহার করতে হবে যাতে দুটোকেই স্যাটিসফাই করে। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে বাক্যটা রয়েছে তাতে ইউজ করতে পারি যে আমি আজকে স্কুলে যাব অথবা আমি আজকে বাড়িতে থাকবো। এই যে অথবা শব্দটা, এটার মাধ্যমেই আমরা বাক্যটাকে যেমন অর্থপূর্ণ বানাতে পেরেছি, তার পাশাপাশি এর মাধ্যমে আমরা কি করতে পেরেছি? দুটো শব্দ বলতে পারি বা দুটো বাক্যকে আমরা জুড়তে পেরেছি। এই হচ্ছে কনজাংশন। অনেক কথা বললাম, চলো থিওরিটিক্যালি কনজাংশন কি একটুখানি বুঝে নিই। এগুলোই অ্যাকচুয়ালি কনজাংশনের কাজই এটা। কনজাংশনের কাজ হচ্ছে দুটো শব্দকে জোড়া। যেমন রাম এবং শ্যাম, দুটো শব্দের মাধ্যমে দুটো সেন্টেন্স আলাদা করা ছিল, সেক্ষেত্রে আমরা রাম এবং শ্যাম তাদের মাঝখানে এবং বা ও বসিয়ে দেওয়ার মাধ্যমে আমরা কি করতে পেরেছি? সেন্টেন্সটাকে জুড়তে পেরেছি। তবে সেন্টেন্স জুড়লেও এক্ষেত্রে যে কনজাংশনটা বসেছে দুটো শব্দের মাঝখানে বসেছে বা দুটো নাউনের মাঝখানে বসেছে, ঠিক আছে, বোঝা গেল? এছাড়া শুধু নাউন নয়, দুটো সেন্টেন্সকেও জুড়তে পারে, দুটো ফ্রেজকে জুড়তে পারে, দুটো ক্লজকেও কিন্তু কনজাংশন জুড়তে পারে। এক্ষেত্রে দেখো, এর কাজ হচ্ছে দুটো ওয়ার্ড, দুটি ফ্রেজ, দুটি ক্লোজ বা দুটি সেন্টেন্সকে যুক্ত করা। অর্থাৎ কনজাংশনের কাজ হচ্ছে দুটো ওয়ার্ড, দুটো সেন্টেন্স, দুটো ফ্রেজ বা দুটো ক্লজকে যুক্ত করা। আর কনজাংশনকে বাংলায় বলে সংযোজক অব্যয়। দেখো, নামটা তোমরা ব্যাকরণ যখন পড়বে তখনও পেয়ে যাবে যে অব্যয় যাকে ব্যয় করা সম্ভব নয় বা যাকে কখনো ধ্বংস করা সম্ভব নয়, তাকেই অব্যয় বলে। সংযোজক কেন শব্দটা ইউজ করা আছে? কারণ এমন অব্যয় যেটা দুটো শব্দকে, দুটো বাক্যকে, দুটো বাক্যাংশকে জুড়তে পারে বলে এই অব্যয়টাকে সংযোজক শব্দটা ব্যবহার করা হয়েছে। সংযোজক মানে যে জুড়তে পারে। কাদের জোরে? দেখো, হয় কোনো ওয়ার্ডকে জুড়বে, নয় কোনো ফ্রেজকে জুড়বে, নতুবা কোনো ক্লজ বা সেন্টেন্সকে জুড়বে। এর মধ্যে তোমরা ওয়ার্ড সম্পর্কে অবগত যে দুটো ওয়ার্ড রয়েছে, তাকে ওয়ার্ড, একটা হচ্ছে গোলাপ, একটা হচ্ছে পদ্ম, এই দুটো ওয়ার্ড হতে পারে, ঠিক আছে। তারপরে তোমরা সেন্টেন্স সম্পর্কে জানো। সেন্টেন্স কি? যে ওই যে রাম স্কুলে যায়, শ্যাম স্কুলে যায়, দুটো সেন্টেন্স, এদেরকে জুড়তে পারে। কিন্তু তোমরা ক্লোজ আর ফ্রেজ কাকে বলে এটা কিন্তু ভালোভাবে জানো না। অনেকে হয়তো জানো যারা একটু উঁচু ক্লাস থেকে বিলং করছো,
টিউটারের কাছে যে শিখেছো সে হয়তো জানো, কিন্তু যারা ছোট ছোট রয়েছে ভাই বোনেরা, অথবা অনেকেই হয়তো ক্লোজ কাকে বলে সে কোনি, কারণ আমাদের এখান থেকে ক্লাস করছো যেহেতু, আমি এখনো এই দুটো পার্ট এখনো পড়ানো শুরু করিনি। আমরা সবে পার্টস অফ স্পিচের 8 নম্বর পার্টে রয়েছে, যেখানে সংযোজক অব্যয় বা কনজাংশন শেখানো হচ্ছে। তার মানে আমাদের একটু ফাস্ট শিখতে হবে, আর এগুলো জানা লাগবে। তাই অবশ্যই এগুলো জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো, নাহলে জানা মুশকিল হয়ে পড়বে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের চাহিদা থাকা লাগবে যে দাদা আমাদের ফ্রেজের উপর ভিডিও লাগবে, আমাদের ক্লজের উপর ভিডিও লাগবে। তোমরা যদি বলো তাহলেই তো আমি ভিডিও আনার জন্য একটা উদ্যোগ পাবো যে না এবার আমার ভিডিও বানানো উচিত, কারণ ওদের দরকার, পরীক্ষা এসে গেছে, ওদের প্রয়োজন। তোমরা সেটা করো না, তোমরা কি করো, যে ভিডিওটা দেখছি সেটা দেখে নাও, যে কাজগুলো দিই সেগুলো হালকা পাতলা করে দিয়ে দাও, ব্যাস হয়ে যায়। এগুলো করলে তো হবে না, তোমাদের খেয়াল রাখতে হবে, আর প্রয়োজন অনুযায়ী আমাকে বলতে হবে যে কোনগুলো কোনগুলো তোমাদের দরকার। বোঝা গেল? চলো এবার কতগুলো কনজাংশন বা সংযোজক অব্যয়ের উদাহরণ আমরা দেখে নিই এক্সাম্পলের মাধ্যমে। সেক্ষেত্রে দেখো প্রথম যে এক্সাম্পলটা রয়েছে সেখানে কি বলছে যে রাহুল অ্যান্ড সুমন আর ফ্রেন্ড, অর্থাৎ রাহুল এবং সুমন তারা কিন্তু ফ্রেন্ড। এখানে দেখো অ্যান্ড যে ওয়ার্ডটা এটাই কিন্তু একটা কনজাংশন, যে কি করলো রাহুল এবং সুমন দুটো ওয়ার্ডকে জুড়লো, তারা পরস্পর বন্ধু, এই ওয়ার্ডটার মাধ্যমে কিন্তু জোড়া হয়ে গেল। বোঝা গেল? হি ইজ পুয়ার বাট অনেস্ট, এই উদাহরণটা আমি একটু আগেই কিন্তু দিয়েছিলাম যে সে খুব গরিব বা সে গরিব কিন্তু সে সৎ। এক্ষেত্রে দেখো দুটো পরস্পর বিপরীত ধরন বা বিপরীত ধারণা তাকে কিন্তু যুক্ত করেছে, কারণ সে গরিব আর সে সৎ। সাধারণত গরিব মানে সৎ এটা মানুষ বিশ্বাস করতে চায় না, মানুষ বিশ্বাস করে না তা না, মানে অ্যাকচুয়ালি সেটা অনেকেই ভাবে হতে পারে না যে গরিব মানে সে হয়তো চুরি করবে, গরিব মানে সে অসৎ উপায় অবলম্বন করবে, কিন্তু আসলে সাধারণত সেটা হয় না। এবার দেখো এটাকে বিপরীত হিসেবে মানুষ কল্পনা করে, এখন কল্পনা করলে কিছু করার নেই, যে অনেকেই ভাবে পুয়োর মানে তাকে মানে অনেস্ট হওয়া চলবে না, তার অসৎ উপায় অবলম্বন করতে হবে। সেই জন্য এখানে বলছে দুটি বিপরীত ধারণাকে যুক্ত করছে এই বাট শব্দের মধ্য দিয়ে, যে সে গরিব কিন্তু সে সৎ। এই বাট শব্দের মধ্য দিয়ে দুটো বিপরীত শব্দকে বা বিপরীত ধারণাকে আমরা যুক্ত করতে পারছি। তারপরে দেখো কি রয়েছে, স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, অর্থাৎ তোমরা কি করো, ভালোভাবে পড়াশুনো করো, ঠিক আছে, অথবা ফেল করে যেতে পারো। এক্ষেত্রে দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে হয় আমি বাড়িতে থাকবো অথবা স্কুলে যাব, ঠিক সেরকমই হয় ভালোভাবে পড়াশুনো করো অথবা ফেল করে যাবে। এক্ষেত্রে দুটি ক্লজকে যুক্ত করেছে। এবার ক্লজ কি সেটা আমি পরে একটা ভিডিওতে জানিয়ে দেবো। তবে এটা তোমরা সাধারণভাবে বুঝতে পারছো যে এই দিককার পার্টটা আর এই দিককার পার্টটাকে যুক্ত করতে পেরেছে, ঠিক আছে। স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে অর। দেখো নেক্সট সেন্টেন্স আমরা যদি দেখি, আই স্টেড অ্যাট হোম বিকজ ইট ওয়াজ রেইনিং, আমি বাড়িতে থাকবো কারণ বৃষ্টি পড়ছে। এটা কারণ বোঝানোর জন্য দেখো ব্যবহার করা হয়েছে। বোঝা গেল? কারণ বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, বিকজ যে কনজাংশনটা সেটা, আমি কেন বাড়িতে থাকবো, কারণ আজকে বৃষ্টি পড়ছে সেই জন্য আমি বাড়িতে থাকবো। আশা করি তোমরা এক্সাম্পল গুলো হালকা পাতলা মোটামুটি বুঝে গেছো। এইবার আমি কি করবো, কনজাংশনের যে প্রকারভেদটা রয়েছে সেই প্রকারভেদ গুলো আস্তে আস্তে দেখাবো। দেখো কনজাংশনকে সাধারণত যে প্রকারভেদ গুলোতে ভাগ করা হয় সেগুলো বিশেষ যে খুবই তাৎপর্যপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তা নয়, তোমাদের হালকা পাতলা জানা লাগবে বলে এই দুটো আমরা জানবো। আর লাস্টেরটা একেবারে বেকার, ওটা অতটাও গুরুত্বপূর্ণ না। দেখো ফার্স্ট যেটা বলছে কনজাংশন, সেটা কি না কোঅর্ডিনেটিং কনজাংশন। সেক্ষেত্রে কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলা হয়? কোঅর্ডিনেটিং কনজাংশন হলো, ধরো দুটো সমান গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে, মানে ধরো এইখানে ছিল রাহুল এবার সুমন, তারা দুজনেই বন্ধু। এবার এই ক্ষেত্রে রাহুল আর সুমন দুটো ওয়ার্ডই কিন্তু সমান গুরুত্বপূর্ণ, মানে এমন নয় যে রাহুলকে ছোট করে দেখাবো সুমনকে বড় করে দেখাবো, বা সুমনকে ছোট করে রাহুলকে বড়, এরকম কোনো ব্যাপার নেই। রাহুল সুমন দুজনই পরস্পর বন্ধু, দুজনকেই সমানভাবে আমাদের কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। সেক্ষেত্রে এই কোঅর্ডিনেটেড কনজাংশন হচ্ছে এমন কনজাংশন যেগুলো সমান গুরুত্বপূর্ণ শব্দের মাঝখানে বসে আর দুজনকেই সমান প্রাধান্য দেয়। বোঝা গেল? দেখো বলছে সমান গুরুত্ব সম্পন্ন দুটি ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে। এক্ষেত্রে কোন কোন ওয়ার্ডগুলো বা কোন কোন কনজাংশন গুলো কোঅর্ডিনেটিং কনজাংশন হয় সেটা মনে রাখার আমি একটা ছোট্ট ফর্মুলা তোমাদের লিখে রেখেছি। সেটা হচ্ছে দেখো ফ্যান বয়েজ হচ্ছে এদের ফর্মুলা। ফ্যান বয়েজ কিভাবে, এ ফর দেখো এ ফর এফ দিয়ে হয় ফর, এ দিয়ে অ্যান্ড, এন দিয়ে নর, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট, সো দিয়ে এস দিয়ে সো। বোঝা গেল? ফ্যান বয়েজ এই যে ছোট্ট ওয়ার্ডটা, এর মাধ্যমে তুমি পরীক্ষার সময় মনে রাখতে পারবে যে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো ছিল। এ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বয়, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। মনে রেখো কিন্তু ফ্যান বয়েজ একটা স্টার মেরে রাখি। বোঝা গেল? এবার চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নি। দেখো রিয়া অ্যান্ড প্রিয়া
আর সিস্টার। রিয়া এবং প্রিয়া তারা পরস্পর কি বোন। এখন দেখো রিয়া এবং প্রিয়া তারা দুজনেই তো বোন, কাউকে সমান কাউকে ছোট অথবা বড় করে দেখাতে পারবো না, সেই জন্য তাদের দুজনকে সমান গুরুত্ব দেওয়ার জন্য আমরা এক্ষেত্রে এই অ্যান্ড কনজাংশনটা ব্যবহার করেছি। আর এই অ্যাড কনজাংশনটা কোঅর্ডিনেটিং কনজাংশন হওয়ার কারণে দুজনকে কিন্তু সমান প্রাধান্য দিচ্ছে। তারপর একটা সেন্টেন্স, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এই যে এই এক্সাম্পলটাই, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এক্ষেত্রেও সমান গুরুত্ব দিচ্ছে যে পুয়ার এবং অনেস্ট দুটো ওয়ার্ডকেই সমান গুরুত্ব দিচ্ছে, যে মানুষটা দুটো বৈশিষ্ট্য সম্পন্নই এবং দুটো বৈশিষ্ট্যই তার কাছে সমান গুরুত্ব সম্পন্ন বৈশিষ্ট্য হিসেবে রাখা হয়েছে। চলো নেক্সট প্রকারভেদ যেটা রয়েছে সেটা সাবঅর্ডিনেট কনজাংশন। দেখো আগেরটা ছিল কোঅর্ডিনেট কনজাংশন, যেটা সমান গুরুত্ব দিচ্ছিল দুটো ওয়ার্ডকে, দুটো সেন্টেন্সকে, দুটো ফ্রেজকে, দুটো ক্লজকে। তাহলে সাবঅর্ডিনেট মানে নির্ভরশীল, তার মানে সাবঅর্ডিনেট কনজাংশন কি হবে? এমন কনজাংশন যেটা দুজনকে সমান অধিকার দেয় না, একজনকে একটু বেশি অধিকার দেয় বা একজনকে একটু বেশি প্রাধান্য দেয়, অন্যজনকে একটু কম প্রাধান্য দেয়। দেখো প্রিন্সিপাল ও সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে, ক্লজ কি জানো না, তবুও জেনে রাখো যে প্রিন্সিপাল ও সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে রাখে বা ক্লজকে যুক্ত করে। প্রিন্সিপাল ক্লজ মানে প্রিন্সিপাল মানে প্রধান, প্রিন্সিপাল থাকে কলেজে, সেই প্রিন্সিপাল যেরকম প্রধান হয়, সেই প্রিন্সিপাল ক্লজ মানে প্রিন্সিপাল যে বাক্যাংশটা রয়েছে, বাক্যের যে অংশটা রয়েছে সেটাকে প্রিন্সিপাল ক্লজ বলবো। ধরো আমি একটা দুটো ধরো বাক্যাংশ রয়েছে, মানে পুরো বাক্যটা সম্পূর্ণ না, বাক্যের অংশ রয়েছে দুটো, ঠিক আছে, তার মধ্যে একটা অংশ আমরা বেশি প্রাধান্য দেব, সেই অংশটাকে প্রিন্সিপাল ক্লজ বলছি, আর বাক্যাংশের যে অংশটাকে আমরা কম প্রাধান্য দেব সেটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলছি। এবার এই দুজনকে যে যুক্ত রাখছে তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। বোঝা গেল? তার মানে এখান থেকেই বুঝতে পারছি যে এই কনজাংশনটা কাকে বেশি প্রাধান্য দিচ্ছে, প্রিন্সিপাল ক্লজকে, আর কাকে কম প্রাধান্য দেবে না, সাবঅর্ডিনেট ক্লজকে কিন্তু কম প্রাধান্য দেবে। এর উদাহরণ কি আছে? বিকজ, ইফ, হোয়েন, বিফোর, আফটার, আনটিল, আনলেস, অ্যাজ, দো, এই সমস্ত উদাহরণ হতে পারে। আরো একাধিক উদাহরণ রয়েছে, আমি জাস্ট কয়েকটা তোমাদের দিলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি এইটার মাধ্যমে মনে রাখতে পারো, এই ফ্যান বয়েজ বাদে বাকি যা আছে সব সাবঅর্ডিনেট কনজাংশনের মধ্যেই পড়ে, ঠিক আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা এক্সাম্পল দেখি, আই স্টেড হোম বিকজ আই ওয়াজ ইল, আমি বাড়িতে থাকবো কারণ আমি অসুস্থ। এক্ষেত্রে দেখো আমি বাড়িতে থাকবো এটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কিভাবে? আমি বাড়িতে থাকবো, আমি আজকে বাড়িতে থাকবো বা আমি বাড়িতে থাকবো, ঠিক আছে, বাক্যাংশটা সম্পূর্ণ, প্রায় সম্পূর্ণ। দেখো আমি বাড়িতে থাকবো, এতে আর কোনো কৌতূহল থাকে না, ঠিক আছে। আচ্ছা না, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। পরেরটাকে আমরা বেশি প্রাধান্য দিতে পারছি, কারণ দেখো আই ওয়াজ ইল, আমি অসুস্থ, আই ওয়াজ ইল, আমি অসুস্থ, ঠিক আছে, আমি অসুস্থ, এক্ষেত্রে আর কোনো কোশ্চেন থাকে না, আমি অসুস্থ, এক্ষেত্রে আর কোনো কোশ্চেন নেই, এটি বাক্যাংশটা প্রায় সম্পূর্ণ, তাই কি আমরা প্রিন্সিপাল ক্লজ বলতে পারবো, কারণ এই প্রিন্সিপাল, আই ওয়াজ ইল, আমার কোনো অসুবিধা নেই, আমি অসুস্থ, এই সেন্টেন্সটা এখানে ক্লোজ। কিন্তু আই স্টেড হোম বিকজ, আমি বাড়িতে থাকবো কারণ মনে একটা প্রশ্ন থেকে যাচ্ছে এই সেন্টেন্সটার ক্ষেত্রে, বা বিকজটা ছাড়াও যদি বলি আই স্টেড হোম, আমি বাড়িতে থাকবো, আমি বাড়িতে থাকবো, এই ঠিক আছে বাড়িতে থাকবি, পাশের বন্ধু জিজ্ঞেস করছে বাড়িতে থাকবি কেন, বাড়িতে থাকবি কি কারণে, বা বাড়িতে থাকবি, আচ্ছা কি বাড়িতে থাকবি এই কথাটা বললি কেন, এরকম দেখো কোশ্চেন আসে যে বাড়িতে থাকবো কেন, কি কারণে, বাইরে থেকে একজন এসে কোশ্চেন করতে পারে, কিন্তু আমি অসুস্থ কেউ কোশ্চেন করবে না। এবারে তুমি বলতে পারো কেন অসুস্থ জিজ্ঞেস করতে পারে, কিন্তু সেটা তো সেন্টেন্সের অংশই না, সেন্টেন্সের অংশের মধ্যে কোশ্চেন করতে পারে এমন কিছু কোশ্চেনই কোয়ালিফাই হবে, কেন অসুস্থ এটা তো বক্তব্য না, আমি বাড়িতে থাকবো, এবার মানুষ জিজ্ঞেস করতে পারে কেন বাড়িতে থাকবে, ঠিক আছে। তার মানে মেন কথা হচ্ছে আই ওয়াজ ইল, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আই স্টেড হোম। বোঝা গেল? এই দুটোকে যুক্ত রাখছে কে? এই সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটা হচ্ছে বিকজ। বোঝা গেল? এটাই খেয়াল রেখো। দেখো লাস্ট কনজাংশন রয়েছে কি না, করিলেটিভ। দেখো করিলেটিভ কনজাংশন, করিলেটিভ কনজাংশন কাকে বলা হয়? এমন কিছু কনজাংশন রয়েছে যারা একা নয়, দুটো কনজাংশন মিলে একটা কনজাংশনের মতো কাজ করে। যেরকম কি হতে পারে? নাইদার নর, আইদার অর, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো, ওয়েদার অর, এই ধরনের এক্ষেত্রে দেখো এইটাও একটা কিন্তু কনজাংশন আর এটা একটা কনজাংশন, মানে দুটো কনজাংশন একসাথে যুক্ত অবস্থায় কাজ করে, এগুলোকে যুক্ত কনজাংশন বা যুক্ত অব্যয় বা সংযুক্ত অব্যয় দিয়েও বলা যেতে পারে। উদাহরণ দেখো, আইদার ইউ অর আই উইল গো, হয় তুমি যেও না হলে আমি যাব, মানে এক্ষেত্রে দুটো কনজাংশন কাজ করছে শব্দটাকে বা সেন্টেন্সটাকে সঠিক অর্থপূর্ণ বানানোর জন্য। চলো আজকে কি শিখলাম আশা করছি ভালোভাবে বুঝে গেছো, ইজি ভাবে, কারণ বেশি কঠিন জিনিস ছিল না, আর এখান থেকে প্রশ্ন তেমন আসবে না। তোমরা শুধু কনজাংশন গুলোকে চিনতে পারছো কিনা
যে এইটা এই কনজাংশনে এইটা কনজাংশন আছে, চিনতে পারছো কি সেইটা জানতে হবে। আর যারা উঁচু ক্লাস থেকে দেখছো তারা জানো যে সেন্টেন্সের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই পার্টটা লাগে, যে কম্পাউন্ড সেন্টেন্সে যখন রূপান্তর করতে হয়, কম্পাউন্ড সেন্টেন্সে যখন ট্রান্সফার করতে হয়, তখন সেক্ষেত্রে এই কনজাংশনের ব্যবহার অতি তাৎপর্যপূর্ণ। সেখানে বাট, অর, তারপর এন্ড, এই সমস্ত কখন কোথায় কোনটা বসবে খুবই ভেরি করে, খুবই অর্থপূর্ণ সেখানে, বোঝা গেল? তাই যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শিখবে তখন এই ছোট্ট বেসটাই তোমাদের কাজে লাগবে, বোঝা গেল? তখন তোমরা এই ছোট্ট জিনিসটাই ওখানে বড়ভাবে কাজে লাগাতে পারবে। চলো আরেকবার মনে করার চেষ্টা করি কি পড়লাম আজকে, ছোট করে একটু আরেকবার রিক্যাপ করে নিই। আজকে আমরা শিখলাম কনজাংশন বা সংযোজক অব্যয়, ঠিক আছে? কনজাংশন বা সংযোজক অব্যয়, বাংলায় সংযোজক অব্যয় বলে, কারণ যে অব্যয় কোনো একটা বাক্যকে, কোনো একটা শব্দকে, কোনো একটা ক্লোজকে, কোনো একটা ফ্রেজকে যুক্ত করে সেটাই সংযোজক অব্যয় বা কনজাংশন আমি বলতে পারি। এক্ষেত্রে রাম ও শ্যাম স্কুলে যায়, এক্ষেত্রে রাম ও শ্যাম এই যে দুটো শব্দ, একে আমি জুড়লাম কিসের মাধ্যমে? এন্ড বা এবং এর মাধ্যমে, বোঝা গেল? এটা একটা অব্যয়। তারপর দেখো হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে সৎ কিন্তু সে গরিব কিন্তু সৎ, এই যে কিন্তু শব্দটার মাধ্যমে আমি পুয়ার এবং অনেস্ট দুজনকে জুড়তে পেরেছি, তাই এটা একটা কনজাংশন, বোঝা গেল? এক্ষেত্রে বিপরীত ধরনের অর্থকে আমরা যুক্ত করতে পারবো। এছাড়া স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, অর্থাৎ ভালো করে পড়াশোনা করো না হলে ফেল করে যেতে পারো, এক্ষেত্রে আমরা অরের মাধ্যমে দুটো সেন্টেন্সকে যুক্ত করে দিতে পেরেছি বা দুটো ক্লজকে যুক্ত করেছি, এটা বলা বেশি ভালো। আই স্টেড অ্যাট হোম বিকজ ইট ওয়াজ রেইনিং, আমি বাড়িতে থাকবো কারণ বৃষ্টি পড়ছে। কার্যকারণ বোঝানোর জন্য ক্লজকে ব্যবহার করা যেতে পারে। ক্লজকে দুই ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলা হয়? যে কনজাংশনের ক্ষেত্রে আমরা দুটো সমান অর্থপূর্ণ বা সমান তাৎপর্যপূর্ণ শব্দ, দুটো সমান তাৎপর্যপূর্ণ বাক্য, ক্লজ বা ফ্রেজকে যুক্ত করতে পারি, সেটাকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলি। উদাহরণ হিসাবে আমরা ফ্যান বয়েজটা মনে রাখবো, মনে রাখো কিন্তু ফ্যান বয়েজ, এ ফর A for and, N for nor, B for boy, Y for O for or, Y for yet, S for so। উদাহরণ হিসাবে রিয়া অ্যান্ড প্রিয়া আর সিস্টার, রিয়া এবং প্রিয়া বোন। এক্ষেত্রে অ্যান্ড এর মাধ্যমে রিয়া দুজনকে প্রাধান্য দিয়েছে, কারণ দুজনেই মেয়ে, একজনকে প্রাধান্য দিলে আরেকজন রেগে যাবে, আরেকজনের প্রতি হিংসা করবে। কি দিদিকে তুমি খেতে দিয়েছো চকলেট, আমার জন্য আনোনি বাবা, তারা রাগারাগি করবে, তাই দুজনকে সমান প্রাধান্য দিতে হবে। একটা যেন তোমাদের একটা কবিতা ছিল না ছোটবেলায়, যে আমার বেলায় শুধু ক্ষীর মাত্র, আমি খাবো না তো আমি, ভাইয়ের বেলায়, যাই হোক একটা ছিল, অভিমানই মনে হয় ছিল। যাই হোক কমেন্ট করে জানাও তো যদি কারোর মনে থাকে কবিতাটা, কি একটা অভিমান জাতীয় কি একটা নাম ছিল। তো যাই হোক সেখানেও সে অভিমান করেছিল, একজন আরেকজনকে প্রাধান্য দেয়নি বলে ছোট ভাইকে বেশি করে প্রাধান্য দেওয়া হচ্ছিল। এক্ষেত্রেও তাই আমরা দুজনকে সমান প্রাধান্য দিতে গেলে এই ধরনের কনজাংশন ইউজ করতে পারি, যাকে কি বলে? কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়ে থাকে। আর যদি একজনকে ছোট করে দেখাতে চাই, একজনকে বড় করে দেখাতে চাই, একজন আম্বানি একজন ফুটি করি, মানে আম্বানি আর রানু মন্ডলের মতো, সেক্ষেত্রে আমরা তাদেরকে বিচার করার জন্য কি করতে পারি? সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করতে পারি। সেক্ষেত্রে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করা হয়, যে কনজাংশনের মাধ্যমে সেগুলো এখানে দেওয়া আছে, যেরকম বিকজ, ইফ, হোয়েন, বিফোর, ইটিসি একাধিক রয়েছে, বুঝে যাবে। আর করিলেটিভ কনজাংশনের ক্ষেত্রে এমন কিছু কনজাংশন রয়েছে যারা দুটো কনজাংশনের মিশ্র রূপ, এদিকেও একজন আছে এদিকেও একজন আছে, যারা সেন্টেন্সে বসে একের অপরকে সাহায্য করে একটা সেন্টেন্সকে অর্থপূর্ণ বানায়, যেমন হচ্ছে আইদার অর, নাইদার নর, বোথ অ্যান্ড, এই ধরনের একাধিক রয়েছে, যেগুলো ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। নেক্সট ক্লাসে আমরা আবার একটা নতুন পার্ট নিয়ে আসবো, আশা করি। এটা যেহেতু কনজাংশন, এরপরে ইন্টারজেকশন রয়েছে, যার মাধ্যমে পার্টস অফ স্পিচ শেষ হবে। তারপর তোমাদের ডিমান্ডিং কিছু ভিডিও আসতে থাকবে আর সাজেশন ভিডিও আসবে। অ্যাকচুয়ালি আমি পড়াতাম সায়েন্সের পার্টটা, কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম ইংলিশের প্রতি, ইংলিশ গ্রামারের প্রতি ছাত্রছাত্রীদের একটা দুর্বলতা রয়েছে, সেই জন্য ইংলিশের এই গ্রামারের সিরিজটা চালু করেছি। তোমরা যে সাবজেক্টটি ভয় লাগে আমার কাছে জানাতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, এর লিঙ্ক দেখো ডেসক্রিপশনে রয়েছে, ঠিক আছে? যুক্ত হয়ে যেতে পারো, আর আমার নাম্বারও হয়তো দেওয়া আছে। সেক্ষেত্রে তোমরা যে কোনো সাবজেক্টের ভয় ভীতি দূর করার জন্য আমার কাছে জিজ্ঞাসা করতে পারো। কোনো টাকা আমি লাগে না, আমার কোনো কিচ্ছু লাগে না, কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। তোমরা সরাসরি আমার সাথে কথা বলে যে কোনো সাবজেক্টের প্রবলেম আমাকে জানাতে পারো, আমি ইজিলি সেটা সলভ করার চেষ্টা করি। এরকম ভেবো না যে দাদা ইংলিশ পড়াচ্ছে মানে ইংলিশেরই, একেবারেই নয়। তুমি যদি চ্যানেলে একটুখানি নিচের দিকে স্ক্রল করে যাও, দেখবে একসময় আমি ভৌত বিজ্ঞানের প্রচুর সাজেশন দিয়েছি, ভৌত বিজ্ঞান পড়িয়েছি ক্লাস 10-এর, আর তাদের সাজেশন মাধ্যমিকে এসছেও। আরো যদি নিচে যাও তাহলে দেখবে প্রথম ভিডিও আমার অঙ্কের জন্য করা রয়েছে, আমি অঙ্ক করাতাম, মানে যে সাবজেক্টই দাঁড়া কেন আমি সেটাই করে দেবো ইজিলি। আমি মনে করি যে প্রত্যেকটা সাবজেক্টই প্রত্যেকের সমানভাবে গুরুত্ব দিয়ে, কার মতো এই কোঅর্ডিনেটিং কনজাংশনের মতো সমান গুরুত্ব দিয়ে সবকটা সাবজেক্টকে প্রাধান্য দেওয়া উচিত। আর আমি চেষ্টা করি সবকটা সাবজেক্টই তোমাদের ভালোভাবে গাইড করার। তো আশা করছি আজকে অনেক কথা হলো, নেক্সট ক্লাসে আবার আমি দ্বিতীয় পার্টটা নিয়ে আসি ইন্টারজেকশনের, তৈরি থেকো। আর এর উপরে বেশ কিছু কাজ আমি একটু পরে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে তাতে পোস্ট করছি, যার দরকার সে কিন্তু অবশ্যই ওই
দেখো ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, যুক্ত হয়ে যাও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কি করতে হবে জানো, লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় অবশ্যই করে দিও। তো চলো আজ এই পর্যন্তই, টাটা।